চার্জশিট দাখিল করতে হবে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। শত্রু তো কাপুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না, কোন গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না। আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমরা কি কাউকে খেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব? আমাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। আমরা কোন দ্রুততম সময় বলতে কিছু বুঝি না। আগামী 26 কার্য দিবস, 30 না, আমরা 30 গণনা আগে থেকেই শুরু করছি। আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসেও এর বিচার করবে। এই খুনের সবথেকে ওসমান হাদির মৃত্যুতে এখনো শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। এই শোকের মধ্যেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধরেন আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো? এটা এই সমস্ত কথা যারা বলে, এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে। আপনি পোট্রে করেন যে পুরো সোসাইটি দেখলো একটা ছেলে, একটা লোক একটা মেয়েকে টিস করেছে, ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে। পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে এবং ফুলের মালা হয়েছে। এবার আপনি ভাবেন, যারা ইসলাম ভালোবাসে, মুসলমান ভালোবাসে, এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে ওরকম বিলং করে, তার কাছে কি মেসেজটা যাচ্ছে? এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই। আমাদের আফসোসটা কি জানেন? আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন। হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মুকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব 111 এর সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল, এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন। এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মুকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন, সমাজেও এরকম মুরব্বী ছিলেন। আমাদের এখন দেশের সবথেকে বড় ক্রাইসিস জানেন? আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত, উনি তো এখন অনেকটা অসুস্থ, আপনি চক্ষু বন্ধ করে 3 জন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন? পুরো জাতি তাকে বিশ্বাস করে যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই। বেগম জিয়া একমাত্র আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা ওর উপরে সেই ট্রাস্টটা করি। নাম্বার 2, আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে, সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই, এবং মাদ্রাসা মসজিদগুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ফলে হয়ে গেছে কি দেখেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, কি চমৎকার তৌহিদ শব্দ। এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদি জনতা? না, আপনার ভয় লাগবে, তাই না? ভাই বলতে পারবে, আমি বলতে পারবো। অথচ যারা ছিলেন তৌহিদবাদী, যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে, এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাশ করে তারা সবথেকে উগ্রতা। আপনার মনে আছে নিশ্চয়ই যে গণঅভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন 3য় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল, এক নারী শিক্ষার্থীকে। তারপরে তাকে গ্রেফতার করা হলো, প্রশাসনই তার গ্রেফতার করিয়েছে, তার আদালতে বিচার হবে। আমরা দেখলাম যে রাত্রিরে
কোট আর কোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সে থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে। এবং সব থেকে আমার খারাপ লাগলো, পরের দিন যেটা গিয়ে দেখলাম, তাকে যখন কোর্ট জামিন দিল, যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে, প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। একজন নারী, প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে, ইসলামের ভ্যালুজ যেটা। কিন্তু ধরেন কোন পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই, ধরেন আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমন আকুতি স্রষ্টা পূরণ করেছেন। আর কবির একনিষ্ঠ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদী, যিনি নিজেও ছিলেন যেমন ধর্মভীরু তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ। তিনি যেমন বেঁচে ছিলেন বীরের বেশে, তেমনি শহীদ হয়েছেন বীরত্বের সঙ্গেই। আর তার জানাজায় ঢল নেমেছিল লক্ষ লক্ষ মানুষের। প্রিয় মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধাকে জাতীয় কবির পাশে সমাহিত করার পর কেঁদেছিলেন হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকেই। তবে তাকে সমাহিত করার পর এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন হাদীকে হত্যার নির্দেশনা কে বা কারা দিয়েছিল তার কোনো তথ্য পুরোপুরি জানা না গেলেও হঠাৎ এবার বেরিয়ে আসে তার হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডের নাম। আর তাতে অবাক হয়েছেন অনেকেই। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম, যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামেই পরিচিত। এমনকি এই কিলিং মিশন বাস্তবায়নের অর্থ ও অস্ত্রের যোগানও দিয়েছিলেন তিনি নিজেই। তবে তিনি একা নন, এ হত্যাকাণ্ডে জড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে শাহিনের নাম। অনেকেরই প্রশ্ন, কে এই শাহিন চেয়ারম্যান? জানা গেছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন আহমেদ, যিনি প্রভাব খাটিয়ে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে ৫ অগস্টে সরকার পতনের পর অন্যান্যদের মতো তিনিও ভারতে আত্মগোপন করেছেন। তবে কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। প্রথম দিকে কয়েক মাস লুকিয়ে থাকলেও গত কয়েক মাস ধরে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন তিনি। এমনকি গোয়েন্দা তদন্তে জানা গেছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। তবে ওসমান হাদীর ধারাবাহিক আওয়ামী ও ভারত বিরোধী বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে শাহিন সহ অনেকেরই টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। আর তার প্রেক্ষিতেই পরিকল্পিত এ হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিলেন শাহিন সহ আরো কয়েকজন। এছাড়াও গোয়েন্দাদের আরো দাবি, হাদীর ওপর হামলার পর হামলাকারীদের ভারতে পালাতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এমনকি কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। আর এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। হাদী এমনই এক তরুণ যার শেষ বিদায়ে আজ এক কাতারে দাঁড়িয়েছে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। কোনো ভেদাভেদ নেই, নেই কোনো দূরত্ব, আছে শুধু এক বুক হাহাকার আর পরম শ্রদ্ধা। অনেকেই তাকে কোনোদিন চোখের সামনে দেখেননি, অথচ আজ তার জন্যই অঝরে পানি ঝরছে। প্রতিটি মানুষকে দেখে মনে হচ্ছে তারা বুঝি আজ নিজের কোনো পরম আপনজনকে হারিয়েছেন।